ভেল অফ টেলস কোনো রকম প্রাণী হত্যা অথবা গৃহপালিত ও বন্য প্রাণীর ওপর কোনো রকম কোনো নিষ্ঠুরতা সমর্থন করে না বা সেগুলিকে প্রমোটও করে না। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক তথা প্রাপ্ত মনস্কদের জন্য। ভেল অফ টেলসে আজ অনিন্দিতা নাথের কাহিনী বন্ধু দেখা হবে। গল্পের অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। এই গল্পটি প্রকাশিত হয়েছিল 1430 শারদিয়া নভরোজ পত্রিকায়। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বন্ধু দেখা হবে। বুকশেলফ পরিষ্কার করতে করতে হঠাৎ একটা বইয়ের তাক থেকে পায়ের কাছে জিনিসটা পড়তেই সেটা তুলে নিয়ে দেখল তিথি। জিনিসটা একটা মোড়কের ভেতর একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড, অনেক দিনের পুরনো। ব্যান্ডটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে ছেলেবেলার কিছু টুকরো টুকরো ছবি স্লাইডের মতো মনের কোণে ভেসে উঠল ওর। হাতের কাজ ফেলে নিজের ঘরে ফিরে এলো তিথি। ব্যান্ডের মধ্যে কতগুলো পুঁতি আর মধ্যিখানে একটা নীল পাথরের উপর একটা চোখ। ব্যান্ডটা তিথির খুব চেনা। এটা হাতে নেওয়া মাত্রই একটা নাম আজ হঠাৎ করেই মনে পড়ে গেল ওর, রিনা। কোথায় যে হারিয়ে গেল মেয়েটা। পুঁতিগুলোর ওপরের রং সাদা আর সঙ্গে লালচে আভা। ব্যান্ডটা দেখতে দেখতে বাঁ হাতে পড়ে নিল তিথি। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। এরকম লাগছে কেন শরীরটা? এমন সময় সুলেখাদির গলা ভেসে এলো রান্নাঘর থেকে। বৌদি, ও বৌদি, শিগগির একবার এদিকে এসো তো। জোরে শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো তিথি। রান্নাঘরে গিয়ে দেখলো মাছের ঝোলটা একেবারে পুড়ে গেছে। তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে কড়াইটা সে নামিয়ে দিল বেসিনে। সুলেখাদিকে বলল, ইস, কি করলাম বলো তো। যাকে যা হয়েছে হয়েছে, আজ আর মাছ রান্না করার দরকার নেই। সুলেখাদি, তুমি একটা কাজ করো, তুমি একটু নিরামিষ তরকারি বানিয়ে দিও তো। আমার না আজ শরীরটা একদম ভালো লাগছে না। ডোরবেলটা বেজে উঠল। সুলেখাদি গেল দরজা খুলতে। বেশ কিছুক্ষণ সারা শব্দ না পেয়ে রান্নাঘর থেকেই ডাক পারল তিথি। সুলেখাদি, কে এসেছে? খুট শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল। কি গো, বললে না তো কে এসেছিল? হ্যাঁ, কি আর বলবো গো, কেউ কোথাও নেই। কোনো বাচ্চার দুষ্টুমি। ওই 4 তলার দত্তবাবু আছে না, ওর ছেলেটা এরকম করে, যত সব। কি জানি, আগে তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। ঘণ্টাখানেক পর সুলেখাদি চলে গেল। দুপুরের ভাত নিয়ে বসলো তিথি। আজ একেবারেই খেতে ইচ্ছে করছে না ওর। অল্প একটু খেয়েই উঠে পড়ল। তারপর ফিরে এলো বেডরুমে। ওর একটু ঘুমের প্রয়োজন। ঘড়ির কাঁটা 3:30 ঘরে। দুপুরের রোদটা এখন অনেকটা মরে আসছে। হালকা শীত শীত করছে। তিথি চাদর জড়িয়ে শুয়েছিল। এমন সময় একটা কণ্ঠস্বর শুনতে পেল তিথি। তিথি? গলাটা যেন চেনা লাগলো। তিথি? কে ওর নাম ধরে ডাকছে? বাড়িতে ও ছাড়া তো আর কেউ নেই। আবারও কেউ ডাকলো ওকে। তিথি? এটা রিনার গলা না? হ্যাঁ, এই গলাটা ও কিভাবে ভুলবে? এক ঝটকায় বিছানার উপর উঠে বসলো তিথি। আবারও সেই ডাক। তিথি? স্বপ্ন দেখছে না কেউ? রান্নাঘরের দিক থেকেই আসছে সেই গলাটা। তিথি তড়িঘড়ি উঠে রান্নাঘরের দিকে যেতেই দেখল সত্যি রিনা। সে হাসি মুখে সেখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে চেয়ে রইল তিথি। ওর মুখ দিয়ে একটাও কথা সরল না। তিথি? আবারও ডাক শুনে ছুটে গিয়ে ও জড়িয়ে ধরল সামনে দাঁড়িয়ে থাকা তরুণীকে। কতদিন পর আবার রিনাকে দেখল ও। রিনা? তিথি? রিনা?
কখন আসলি তুই? আর আর তুই ভেতরে ঢুকলি কিভাবে? দরজা তো বন্ধ ছিল। বিশ্বাস কর, আমি ভাবতেও পারছি না এতগুলো বছর পর আমার সাথে যে তোর আবার দেখা হবে, এ তো আমি ভাবতেও পারছি না রে। রিনা হেসে উঠল, বলল, আরে তোর কাজের মেয়েটা না একটা ঢ্যাঁড়স, ওর চোখে তো যে কেউ ধুলো দিতে পারে রে, খুব সাবধান কিন্তু ভাই। তিথি বুঝল দুপুরে সুলেখাদি কেন দরজা খুলে কাউকে দেখতে পায়নি। আজ এতদিন পর রিনাকে পেয়ে মনটা খুশিতে নেচে উঠল তিথির। কত পুরনো দিনের স্মৃতি, সেই বোকারোর দিনগুলোতে ফিরে গেল। কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তো ওরা। রিনা তিথির বাবার বন্ধু মধু কাকুর মেয়ে। ওরা ওদের পাশের কোর্টেই থাকতো। স্কুল থেকে ফিরে ওরা সবাই মিলে খেলতে যেত। রিনার আরো 2 বোন ছিল, ওরাও আসতো ওদের সঙ্গে খেলতে। কত আনন্দ, কত মজা! ডাঙ্গুলি, কুমিরডাঙ্গা, রুমাল চোর, আরো কত রকমের কত খেলা। এসব কথাই এক মনে ভাবছিল তিথি। এমন সময় রিনা ওর খানিক কাছে সরে এসে বলল, কিরে, খেলবি নাকি ছোটবেলার মতো? ওর দৃষ্টিতে এমন কিছু ছিল যা তিথিকে ভেতর থেকে নাড়িয়ে দিল। ও একটু বোকার মতো হেসে বলল, কি যে বলিস, খেলার বয়স আর আছে নাকি আমাদের? রিনা মুচকি হেসে বলল, এখনই তো সেই বয়স রে। আচ্ছা তিথি, তুই আঁকিস না এখন আর? আঁকি তো, একটা আর্ট কলেজে পার্ট টাইম পড়াই। আজ আসলে কলেজ ছুটি, তাই আমি বাড়িতেই আছি আজ। রিনা এবার আরো একটু সরে এসে বসল তিথির গা ঘেঁষে। তারপর আবদারের সুরে বলল, আমার একটা শখ পূরণ করবি তিথি? বল না। আমার একটা ছবি এঁকে দিবি রে। আরে, এটা আবার কোনো ব্যাপার হলো নাকি? আচ্ছা বল, কবে চাই? আজ বসবি? আজ কিন্তু আমি মোটামুটি ফ্রি আছি, বল। না না, আজ না, আমি কয়েকদিন পরে আসব। তবে ছবিটা কিন্তু একটু স্পেশাল হবে। তুই ভয় পাবি না তো? ভয়? তোর ছবি আঁকবো তো এতে ভয় কিসের? হ্যাঁ? রিনার মুখে আবারও সেই রহস্যময় হাসি। সে উঠে পড়ে বলল, আজ চলি রে, পরে আবার আসবো। চলি? তিথি হতবাক। চলি মানে এসেই চলে যাবি? এ কি রে, আর কথাই তো হলো না আমাদের। আর তুই তো কিছু খেলিও না। আর হো, সব পরে হবে, আজ চলি। রিনা, আরে শোন। কি পাগলি মেয়ে রে বাবা। রিনা চলে গেছে। হতভম্বের মতো বসে আছে তিথি। আবারও ডোরবেলটা বেজে উঠল। 6:30 বাজে। বোধহয় তন্ময় ফিরেছে। দরজা খুলতেই সে দেখল হাতে এক গোছা রজনীগন্ধার ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তন্ময়। ওর হাতে সেগুলো ধরিয়ে দিয়ে তন্ময় চলে গেল ফ্রেশ হতে। বাথরুম থেকেই ওর গলা ভেসে এলো, তিথি, 1 কাপ কফি। আজ বেশ ক্লান্ত লাগছে তিথির। ও শরীরটাকে রীতিমতো টেনে নিয়ে গেল রান্নাঘরের দিকে। কফি খাওয়ার পর মাথাটা যেন একটু হালকা হলো। ও দেখল তন্ময় এক দৃষ্টে তাকিয়ে আছে ওরই দিকে। তন্ময় জিজ্ঞেস করলো, তোমার কি কিছু হয়েছে তিথি? একটু অপ্রস্তুত হয়ে তিথি বলল, কেন বলো তো? না, আজ তোমায় খুব অমনোযোগী দেখাচ্ছে। সব ঠিক আছে তো? রিনা আসার কথাটা তন্ময়কে বলে লাভ নেই। ও তো রিনাকে চেনেই না। ওকে বললে এখন বোকারোর সমস্ত কথা বলতে হবে। রিনা এখন কোথায় থাকে, কি করে, এসব কিছুই তো তিথি জানে না। সোশ্যাল মিডিয়াতে অনেক খুঁজেও ওর ছোটবেলার এই বন্ধু রিনাকে পায়নি তিথি। তন্ময় ওর দিকে এগিয়ে এসে বলল, বাহ, তোমার হাতের ব্যান্ডটা খুব সুন্দর তো। কবে কিনলে এটা? তিথি হালকা হেসে বলল, এটা এটা আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে পেলাম। এই জিনিসটা অনেক ছোটবেলাকার স্মৃতি, জানো তো। আমার এক ছোট্টবেলার বন্ধু, সে ফ্রেন্ডশিপ ডেতে এটা আমাকে দিয়েছিল, বুঝলে। তন্ময় ব্যান্ডটার ওপর চোখের মতো দেখতে পাথরটার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলল, তিথি, এই চোখের অংশটা একটু কেমন যেন।
মানে এই চোখের মতো পাথরটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে কেমন যেন একটা লাগে, জানো তো। তিথি কোনো জবাব দিল না। তন্ময় ওর হাতটা শক্ত করে চেপে ধরল, আরো নিবিড় হয়ে বসলো ওর কাছে। উন্মত্ত সমুদ্রের ঢেউয়ের মতো ওর ভালোবাসা মাঝে মাঝে তিথিকে পাগল করে দেয়। তিথি চূর্ণ বিচূর্ণ হতে থাকে। ওর ভালোবাসা এরকমই। তন্ময় ওর তিথিতে হারিয়ে গেলেও তিথির মাথায় তখনও ঘুরছে কিছু ছেঁড়া ছেঁড়া দৃশ্যের টুকরো। আগামীকাল কলেজ আছে। মনে হলো রিনা যদি কালকে আসে তাহলে তো ফিরে যাবে। ফোন নাম্বারটাও নেই। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল তিথির। সোম বুধ শুক্র ওর ক্লাস থাকে, সেটা তো রিনা জানে না। মেয়েটা এমন হুট করে তাড়াহুড়ো করে চলে গেল যে ওকে কিছু বলাই হলো না। এসির নরম ঠান্ডা হাওয়ায় চোখ বুজে এলো তিথির। সারাদিনের ক্লান্তিতে শরীরে ঘুমের আবেশ জড়িয়েছে। তবুও ঘুমের মধ্যে একটা অদ্ভুত জিনিস উপলব্ধি করল সে। মনে হলো ও যেন পৌঁছে গেছে বোকারোর সেই কোয়ার্টারের বড় মাঠটায়। স্কুল থেকে ফেরার পর ওরা সবাই মিলে যেখানে খেলতে আসতো। দুদিন ধরে রিনা খেলতে আসে না। আজ ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতেই কাকিমা জানালো রিনার খুব জ্বর। মনটা কেমন জানি খারাপ হয়ে গেল আমার। কলকাতা থেকে সব বন্ধুদের ছেড়ে এসে বোকারোতে রিনা একমাত্র আমার বন্ধু, যে আমার একাকিত্ব কাটিয়ে আবার আমায় জীবনের মূল স্রোতে ফিরে আসতে সাহায্য করেছিল। আমি ওর মাথার কাছে বসলাম। কাকিমা ধীরে ধীরে বললেন, অনেকক্ষণ ধরে জ্বরে খুব কষ্ট পাচ্ছিল, এই কিছুক্ষণ আগে একটু ঘুমিয়েছে। আমি কাকিমাকে নিচু স্বরে বললাম, আমি কথা বলবো না, ওর মাথার কাছে একটু বসি। কাকিমা মাথা নেড়ে চলে গেলেন। বিকেলের নরম আলো জানালা দিয়ে এসে রিনার মুখের ওপর পড়েছে। মেয়েটার চোখ মুখ একেবারে বসে গেছে, মাত্র এই কয়েকদিনের জ্বরেই। আমি রিনার মাথার চুলে বিলি কাটতে লাগলাম। চোখ না খুলেই খুব ক্ষীণ স্বরে ও বলল, তিথি এসেছিস? আমি ফিসফিসিয়ে বললাম, এখন কথা বলিস না, কাকিমা জানতে পারলে খুব রাগ করবেন। তুই এখন ঘুমা। তুই স্কুলে আসছিস না, খেলতে আসছিস না, তাই তোর বাড়িতে একবার খবর নিতে আসলাম। তোর জন্য একটা জিনিস রেখেছিলাম, স্কুলে যেতে পারিনি তো, তাই আর দেওয়াও হয়নি। বলেই বিছানার নিচ থেকে একটা কাগজের প্যাকেট বের করে আমার হাতে দিল। আমি অবাক হয়ে বললাম, এতে কি আছে রে? এখন খুলবি না কিন্তু, আমি যখন বলবো তখন খুলে দেখিস। আমি লক্ষ্য করলাম ওর চোখের কোল বেয়ে জল গড়িয়ে পড়ছে। আমি ওর চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, কাঁদছিস কেন? সামান্য জ্বর, ভালো হয়ে যাবি তো। রিনা একটা ফিকে হাসি হেসে বলল, আমরা এখান থেকে চলে যাব রে তিথি, বাবার ট্রান্সফার হয়ে গেছে রে। কথাটা শুনেই আমার বুকের মধ্যে কেমন জানি করে উঠল। আমার একমাত্র বন্ধু হলো রিনা, আর সেও যদি চলে যায় তখন আমি এখানে কি করব? বোকারোতে আমার আর কোনো বন্ধু নেই। আমাদের কথাবার্তার মাঝেই কাকিমা এসে ঘরে ঢুকলেন। ওনার হাতে আমার জন্য এক গ্লাস শরবত। রিনার দিকে তাকিয়ে উনি বললেন, উঠে পড়েছিস? কিছু খাবি মা? একটু দুধ খাবি? আমার চোখ তখন জলে ভরা, কাকিমার দিকে ভালো করে তাকাতেও পারছি না। আমি কোনো মতে রিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, রিনা, আমি এখন আসি, হ্যাঁ, পরে আবার আসব। ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছি এমন সময় রিনা বলল, আমি যখন বলবো তখন খুলবি কিন্তু প্যাকেটটা, তার আগে কিন্তু একদম না। কাকিমা কথাটা শোনা মাত্রই অদ্ভুত দৃষ্টিতে একবার রিনার দিকে আর তারপর আমার দিকে তাকালেন। বাড়িতে এসে মায়ের কাছে খুব কেঁদেছিলাম। তারপর কয়েক সপ্তাহের জন্য আমি মামার বাড়ি চলে আসি কলকাতায়। আমাদের গরমের ছুটি পড়ে গিয়েছিল। মনটা যদিও বোকারোতেই পড়েছিল, কিন্তু উপায় নেই। জানতাম বোকারোতে ফেরার পর রিনার সাথে আমার আর দেখা হবে না। হলোও না। যখন ফিরলাম দেখলাম ওদের কোয়ার্টার খালি পড়ে রয়েছে। বাড়িটার সামনে দাঁড়ালে বুকটা একেবারে হু হু করত। ঘুমটা ভেঙে যেতেই খাটের ওপর উঠে বসল তিথি।
স্বপ্নের দৃশ্যগুলো আসলে স্বপ্ন নয়, ফেলে আসা অতীতের কিছু বাস্তব ছবি মাত্র। এসব ফেলে আসা দিনগুলোর কথা ওর স্বামী কিছুই জানে না। কয়েক ঢোক জল খেয়ে তিথি গুম হয়ে বসে রইল বিছানার উপর। আরো কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠল ওর। একদিন বিকেলবেলা খালি কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো বাড়িটার ভেতর থেকে রিনা যেন বলে উঠল, প্যাকেটটা খুলে দেখ তিথি, সময় হয়ে এসেছে। আমি চারদিকে অবাক হয়ে তাকালাম, কিন্তু রিনাকে দেখতে পেলাম না। ওর নাম ধরে বারবার ডাকতে লাগলাম, রিনা, 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 তুই এসেছিস? রিনা? না, কোনো সাড়া পাওয়া গেল না। ফাঁকা মাঠে আওয়াজটা 2-3 বার ঘুরে আবার আমার কাছেই ফিরে এলো। চারিদিকে একবার চোখ বুলিয়ে আমি বাড়িতে ফিরে আসলাম। পড়ার বইয়ের মাঝখানে সযত্নে প্যাকেটটা রাখা ছিল। খুলে দেখি একটা ফ্রেন্ডশিপ ব্যান্ড আর তার সঙ্গে একটা চিঠি। চিঠিটা পড়ে দেখার আগেই মা ঘরে এসে ঢুকলো। জিজ্ঞাসা করলো, কি করছিস? আমি তড়িঘড়ি ফ্রেন্ডশিপ ব্যান্ডটাকে হাতের মধ্যে লুকিয়ে চিঠিটা মায়ের দিকে এগিয়ে দিলাম। মা হয়তো প্রেমপত্র গোছের কিছু একটা ভাবছিল। চিঠিটা পড়ে মায়ের মুখটা কেমন জানি গম্ভীর হয়ে গেল। নিজের হাতের মধ্যে চিঠিটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, কি লেখা আছে গো ওতে? পড়তে দিলে না কেন গো মা? মা মাথা নেড়ে বলল, সেরকম কিছু না, ফ্রেন্ডশিপ ডের শুভেচ্ছা জানিয়েছিল। আমার চোখ দুটো ছলছল করছে দেখে মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, জীবন বড় কঠিন রে মা, কত বন্ধু আসবে আবার চলে যাবে। মানুষের জীবনটাই তো এরকম, কেউই সারা জীবনের জন্য থাকে না রে। মাকে জিজ্ঞাসা করলাম, মা, রিনারা কোথায় গেছে গো? ওরা কোনো ঠিকানা দিয়ে গেছে? মা মাথা নেড়ে না বলে ঘর থেকে বেরিয়ে গেল। যেন উত্তরটা মা দিতেই চায় না। মনে মনে ভাবলাম, এত জ্বর ছিল মেয়েটার, এখন কেমন আছে কে জানে। তারপর কতগুলো বছর কেটে গেছে। পরে আমরা বোকারো থেকে চলে এসেছি এই কলকাতায়। ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজল। তন্ময় অঘরে ঘুমোচ্ছে। তিথি উঠে গিয়ে ফ্ল্যাটের দক্ষিণ দিকের জানালাটা খুলে দিল। একটা দমকা ঠান্ডা বাতাস এক মুহূর্তের জন্য তিথিকে ছুঁয়ে গেল। রাস্তাটা একেবারেই খালি। 2টো কুকুর গুটিসুটি মেরে কম্পাউন্ডের বাইরের গেটের কাছে ঘুমোচ্ছে। তিথি ওখানেই আনমনা হয়ে দাঁড়িয়ে রইল। এমন সময় বিছানা থেকে তন্ময়ের গলা পেল তিথি। এ কি, রাতের বেলা না ঘুমিয়ে তুমি ওখানে কি করছো? কি হয়েছে বলো তো? কিছু না তন্ময়, কিছু না, এমনি। না, কাল থেকে দেখছি তুমি খুব অদ্ভুত রকমের আচরণ করছো। কি হয়েছে? এসো, শুয়ে পড়ো, এসো। না না, আসলে ঘুম আসছে না। এসো, আমি তোমার মাথায় একটু বেলি কেটে দিচ্ছি, দেখবে ঠিক ঘুম চলে আসবে। এসো। এর পরের 3 দিন খুব সাধারণভাবেই কেটে গেল তিথির। কাজের ফাঁকে ফাঁকে রিনার কথা মনে পড়লেও ওর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। 3 দিন পর ওর অপেক্ষার অবসান করে দুপুরবেলায় আবারও রিনা এসে উপস্থিত হলো ওদের ফ্ল্যাটে। আজকেও সেই কালো আর গোলাপি রঙের কুর্তিটা পরে এসেছে রিনা। ওর গা থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়ে ছড়িয়ে পড়ছে ঘরময়। তিথি রিনাকে জড়িয়ে ধরে বলল, তুই কোন ব্র্যান্ডের পারফিউম ইউজ করিস রে? কি মিষ্টি গন্ধটা। রিনার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, তোর পছন্দ? বেশ তো, পরের বার নিয়ে আসবো। এই তিথি, চল না রে, তোর আঁকার স্টুডিওটা একবার দেখে আসি। এই একটা জায়গা তিথির সবচেয়ে পছন্দের। ওর যখন মন খারাপ হয় বা খুব আনন্দ হয়, তখন ও নিজের মনের ভাবটা রং তুলিতে ফুটিয়ে তোলে এই ঘরে রাখা ক্যানভাসে। স্টুডিওটা ঘুরে দেখতে দেখতে রিনা বলল, আমার ছবিটার কথা তোর মনে আছে তো?
কোন ছবির কথা বলতো? আরে আগের দিন তোকে বললাম না আমার একটা শখ পূরণ করতে হবে। ও আরে বাবা, আমি খুশি মনে বানিয়ে দেব। কবে বসবি? আজকে বসবি? রিনা একটু অদ্ভুত হেসে বলল, সাধারণ পোর্ট্রেট নয়, কিন্তু আমি বানাতে চাই এমন কিছু যেটা একেবারে ইউনিক। ইউনিক? কিরকম? ছবিটার মধ্যে তুইও থাকবি আর আমিও। মানেটা কি? ছবিতে তুইও থাকবি, আমিও থাকবো, আবার সেটা পোর্ট্রেট হতে হবে? আমি নিজের পোর্ট্রেট আঁকবো? মানে ছবির শরীরটা হবে আমার আর মুখটা হবে তোর। না বলিস না ভাই, কথা দিয়েছিস কিন্তু। তিথি কেমন যেন হতভম্ব হয়ে গেল। এরকম অদ্ভুত ছবি কোনোদিন সে আগে আঁকেনি। ও চুপ করে আছে দেখে রিনা আবার বলে উঠল, এই ছবিটা শুধু তোর আর আমার একান্ত গোপনীয়। তুই আর আমি একেবারে এক হয়ে যাব চিরদিনের জন্য। এত দিনের এত বিচ্ছেদ আর থাকবে না। দুই বন্ধুতে এক হয়ে থেকে যাব। দেখিস দেখিস তুই। রিনার রহস্যময় কথাবার্তা শুনে তিথি কি বলবে বুঝে উঠতে পারল না। চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, রিনা, তোর মনে আছে তোর সেবার খুব জ্বর এসেছিল? তারপর তোরা বোকারো ছাড়লি, তার আগে আমি কলকাতায় চলে আসি। তারপর আমাদের কত বছর আর দেখা হয়নি বল? তোর মনে আছে? এই যে দেখ, এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা তুই আমায় দিয়েছিলিস, মনে আছে তোর? রিনা একটু হেসে বলল, তুই ওইটা পড়ে রয়েছিস বলেই তো। মানে? ও কিছু না। আচ্ছা বল, কবে বসবি? আজ, এখুনি। বেশ চল, আজকে আমার কলেজও নেই। তিথি রং তুলি ইজল বার করতে করতে বলল, এই শোন রিনা, তুই না এই জায়গাটায় বস। হ্যাঁ বস। তারপর নিজে একটা চেয়ার টেনে বসল। বলল, এই আলো আধারির মধ্যে ছবিটা বেশ ভালো ফুটবে বুঝলি, আর আমি এই আলো আধারি এফেক্টটাই চাই। রিনা মৃদু হেসে বলল, চেঞ্জ রুমটা কোথায় রে? বলেই ও আবার বলল, না থাক, তার প্রয়োজন নেই। তুই তো আমার দেহটাকেই আঁকবি, নগ্ন তো হতেই হবে। কথাটা বলেই রিনা নিজের জামা কাপড় খুলতে আরম্ভ করলো। এ কি 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 করছিস কি? ইটস নট নেসেসারি। আমি ফুল ফিগার আঁকবো না, তোর আবক্ষ ছবি আঁকবো আমি। এসবের কোনো প্রয়োজন নেই। কেন, আগে দেখিসনি? প্রশ্নটা শুনে তিথির চোয়াল শক্ত হয়ে উঠল। রিনা, তখন আমরা ছোট ছিলাম আর এখন আমরা বড় হয়েছি। ছোটবেলা আর বড়বেলার মধ্যে কিন্তু বিস্তর তফাৎ থাকে, সেটা ভুলে যাস না প্লিজ। সত্যি কি আমরা বড় হয়েছি? না রে তিথি, আমরা এখনো বোকারোতে আটকে আছি তিথি। মনে আছে স্কুলের সেই দিনগুলো? তিথির কণ্ঠস্বর আরো শক্ত হলো। সে বলল, রিনা, আমরা দুজনেই তখন নাবালক ছিলাম, কিছুই বুঝতাম না তখন। এমন অদ্ভুত আচরণ করিস না প্লিজ। রিনা হেসে তিথির দিকে এগিয়ে এলো। তারপর শান্ত স্বরে বলল, ঠিক আছে, অত রাগ করিস না। আমরা তো সেই ছোটবেলার বান্ধবী বল। যাকে তুই আঁক, ঠিক পারবি দেখিস। আমি তো কেবল তোর মডেল মাত্র। তিথি আর কিছু বলতে পারল না। রিনা নিজের পোশাক ছেড়ে চেয়ারের উপর বসে রয়েছে। নগ্ন শরীরটা এই আলো আধারিতে কি ভয়ানক মোহময়ী লাগছে। রিনা বলল, নিজের থেকে নিজেকে লুকিয়ে রাখিস না তিথি, তোর অস্তিত্ব সংকটে পড়বে যে। তুই তন্ময়কে সত্যিই ভালোবাসিস? জানি, মোটেই বাসিস না। রাগত স্বরে তিথি বলল, এসব কি বলছিস তুই? হ্যাঁ আচ্ছা বাবা, রাগ করে না। ঠিক আছে, আর বলবো না। কতক্ষণ বসে তিথি আঁকছিল ওর মনে নেই। স্টুডিওতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ক্যানভাসের পাশে রং তুলি ছড়িয়ে রয়েছে।
তন্ময় এসে বেল বাজানোর পর অনেকক্ষণ অপেক্ষা করেও যখন দেখল যে তিথি দরজা খুলছে না, তখন সে নিজেই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। তারপর স্টুডিও এসে দেখল তার স্ত্রী সেখানে এখনো ঘুমোচ্ছে। তিথি, তিথি। জেগে উঠে তিথি দেখল সারা ঘরে রিনা কোথাও নেই। তিথির প্রচন্ড রাগ হলো। ও না হয় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রিনা যাওয়ার আগে একবার বলে পর্যন্ত গেল না। আজকেও ওর ফোন নাম্বারটা নেওয়া হলো না। ছবিটা বেশ অনেকটাই আঁকা হয়ে গেছে, মনেই পড়ছে না যে ও কখন ঘুমিয়ে পড়েছিল। চেয়ার ছেড়ে উঠতে গিয়ে ও খেয়াল করলো ওর সারা শরীর ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, মাথার ভিতরেও ভীষণ যন্ত্রণা করছে ওর। তন্ময় জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? তারপর ওর কপালে হাত দিয়ে বলল, আরে, তোমার তো ভীষণ জ্বর। মাথা ঘুরছিল তিথির, কেমন যেন বমি পাচ্ছে। সে সোজা বাথরুমের দিকে দৌড়লো। একটু স্নান করলে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। তন্ময়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো, এত জ্বর নিয়ে অবেলায় স্নান করো না তিথি। গায়ে জল পড়তেই শরীরটা কেমন যেন জ্বালা করে উঠল ওর। এতক্ষণে ও খেয়াল করলো ওর সারা গায়ে, বিশেষ করে বুকে আর পেটের দিকে, এমনকি হাতেও দু এক জায়গায় গোল কেটে যাওয়ার দাগ। রক্ত শুকিয়ে রয়েছে সেখানে। স্নান সেরে একটা ফুল হাতা কুর্তি পরল তিথি। এরকম দাগ দেখলে তন্ময় হাজারো প্রশ্ন করবে। স্নানের পর একটু ফ্রেশ লাগছে। রান্নাঘর থেকে বাসনের শব্দ ভেসে আসছে। কিছুক্ষণ পর সুলেখাদি রুটি তরকারি করে নিয়ে এলো। খুব খিদে পেয়েছিল তিথির। ঘর থেকে বেরোনোর আগে সুলেখাদি অদ্ভুত দৃষ্টিতে একবার তাকালো তিথির দিকে। ও যখন খেতে ব্যস্ত তখনও খেয়াল করলো তন্ময়কে সুলেখাদি চাপা স্বরে কিছু যেন বলছে। যাকে যাক, ওসব শোনার প্রয়োজন নেই ওর। খেতে খেতে রিনার কথা মনে পড়ল ওর। নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখিস না তিথি। মনে পড়ল আরো কত পুরনো স্মৃতি। তখন আমাদের দুজনেরই ক্লাস 10। সদ্য বড় হয়ে উঠতে থাকা শরীর আর মনের মধ্যে গড়ে ওঠা দ্বন্দ্ব আর হরমোনের পরিবর্তনে প্রায় নাজেহাল অবস্থা। তখন সবকিছুই বুঝতে চাইছি, কিন্তু কিন্তু পরিষ্কার করে কিছুই বুঝতে পারছি না। নিজেদের ওপর তো আর পরীক্ষা করে দেখা যায় না, বোঝাও যায় না। উচ্চ মাধ্যমিকের বায়োলজির একটা বই রিনা লাইব্রেরি থেকে জোগাড় করেছিল। সেখানে মানব শরীরের জননতন্ত্র ছবি দিয়ে বোঝানো। একদিন একটা খালি কোয়ার্টারে আমাকে প্রায় টানতে টানতে নিয়ে গিয়েছিল রিনা। আমি খানিক নিমরাজি হয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি বেশ কয়েকটা ব্যাঙ জোগাড় করে এনেছে সে। বলল, এগুলোর উপর না কয়েকটা জিনিস পরীক্ষা করে দেখব, বুঝলি? হিউম্যান বডি নিয়ে তো আর পরীক্ষা করার সুযোগ নেই, তাই এগুলোতেও কাজ হয়ে যাবে। কি বলিস? আমাদের সময় ব্যাঙ নিয়ে পরীক্ষা হতো, তবে অবশ্যই ল্যাবরেটরিতে, তার বাইরে কোথাও নয়। যদিও রিনা নিয়ম ভেঙেছিল। এখন এইসব আইনতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। রিনা ওর পরীক্ষা চালাচ্ছিল। আমি বিরক্ত হয়ে খানিক পিছনেই দাঁড়িয়েছিলাম। এসব একেবারে ভালো লাগছে না আমার। এত মরিয়া হয়ে রিনা কি খুঁজছে কে জানে, যেন একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। রক্ত সিঞ্চিত টেবিলটা দেখে কেমন যেন বিবমিশা হলো আমার। রিনা হতোদ্যম হয়ে গিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে বলল, না, সবই কিতাবি কথা রে, কিছুই বুঝতে পারছি না। চাই আরো ডিটেলসে দেখতে হবে। ওর চোখ দুটো অসম্ভব রকমের তীক্ষ্ণ হয়ে উঠেছিল। সাপের মতো ঠান্ডা চাহনি দিয়ে ও বলল, আমি জানতে চাই, আমাদের শরীরের সব রহস্য জানতে চাই, সমস্তটা জানতে চাই আমি। রিনার এমন উন্মাদ কাণ্ড কারখানা আরো বেশ খানিকক্ষণ চলল। তারপর আমরা বাথরুমে ঢুকে ভালো করে মুখ হাত পা ধুয়ে ফেললাম। রীতিমতো গা গুলোচ্ছে আমার। রিনা আমার খুব প্রিয় বন্ধু, তাই ওকে কিছুই বলতে পারলাম না। কিন্তু বেশ বুঝলাম মেয়েটা পাগলামি করছে। কেমন যেন নিষ্ঠুর মনে হচ্ছিল ওকে। মুখে হাত চাপা দিয়ে কোনো রকমে বাড়ি ফিরলাম আমি। পরে ওর কথাবার্তায় বুঝেছিলাম ও আসলে
এই সমস্ত পরীক্ষা মানুষের ওপরেও করতে চায়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। আমি রীতিমতো ভয় পেয়েছিলাম। রিনাকে বলেছিলাম, রিনা আর পরীক্ষা করব না রে, খুব ভয় করে। আরে ভয় কিসের? কেউ কিছু বুঝতেই পারবে না। এসব ঠিক নয় রিনা, পাপ হবে আমাদের। আর ব্যাঙের উপর যখন সান্নাল স্যার কাছে চালান তখন পাপ হয় না বুঝি? মনে পড়ে গেল ব্যবচ্ছেদ করা ব্যাঙটার হৃৎপিণ্ডের মৃদু কম্পন। রিনা আবারও বলল, স্যার কিন্তু বলেছিল রক্ত বেরোলে নম্বর কাটা যাবে, খুব সাবধানে। আমাদের কিন্তু নম্বর কাটা গেছে, আরও সাবধানে করতে হবে। তিথি, 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 ভাবনায় ছেদ পড়ল তন্ময়ের ডাকে। কি ভাবছো এত? কিছু না গো, চলো শুয়ে পড়ি আমরা। ঠিক আছে, কাল একবার ডাক্তারের কাছে চলো, কয়েকটা রুটিন টেস্ট আর চেক আপ করিয়ে নেওয়ার দরকার। টেস্ট? পরীক্ষা? কথাটা শুনে তন্ময়ের হাতের মধ্যে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে খানিক দূরে পাশ ফিরে শুয়ে পড়ল তিথি। মাথার উপর একটা পরিচিত হাতের স্পর্শ, কানের কাছে ফিসফিসিয়ে সে বলল, চোখ খুলিস না তিথি, আমি রিনা। তুই কোথায়? আরে আমি তো তোর মধ্যেই আছি। মনে নেই আজ যে পোর্ট্রেটটা বানালি, আমার শরীর আর তোর মুখ? এখন তো আমরা এক রে। যে তিথি সেই রিনা। ওই দেখ, ওই দেখ তোর পাশে না একজন একজন পুরুষ শুয়ে আছে। একজন পুরুষ। তোর মনে নেই বোকারোতে সে একটা ছেলের উপর পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তুই কিছুতেই করতে দিসনি। যদিও ভালোই হয়েছিল, তখন পরীক্ষা করলে তো আর এত কিছু বুঝতাম না, এখন অনেক বেশি করে বুঝব। তোর পাশের পুরুষ তো সুপুরুষ, প্রাপ্তবয়স্ক। আলমারির শাড়ির মধ্যে লুকিয়ে রাখা বায়োলজি বক্সটা বের করে নিয়ে আয় তিথি। ডায়াসেকশন করে একবার ডিটেলসে পরীক্ষা করে ফেলি। তাড়াতাড়ি নিয়ে আয়, খুব তাড়াতাড়ি। তন্ময় ঘুমিয়ে পড়েছে। খুব ধীরে ধীরে নামলাম বিছানা থেকে। পাশের ঘরে আলমারির পিছন থেকে বের করে আনলাম স্ক্যালপেলটা। বহুদিন ব্যবহার না হওয়ায় জং পড়ে গিয়েছিল, এটা দিয়ে হবে না। তাই রান্নাঘরের নতুন কিচেন নাইফটা বের করে আনলাম। নীল নাইট ল্যাম্পের আলোয় ঘরটা যেন কেমন অচেনা দেখাচ্ছে। তন্ময়ের মাথার কাছে রিনাকে দেখতে পেলাম। আবার সেই কালো গোলাপি রঙের চুড়িদারটা পরে এসেছে ও বলল, আয় তিথি, এদিকে আয়। রিনা তন্ময়ের গলার দিকে ইশারা করে দেখাচ্ছে, ওইখানে আগে কাটতে হবে, তারপর পরীক্ষা। ছুরিটা এগিয়ে নিয়ে তন্ময়ের গলা লক্ষ্য করে মিহি একটা টান দিলাম। রিনা তন্ময়ের দুটো হাত একেবারে চেপে ধরেছিল। বিছানাটা ক্রমশ ভিজে উঠছে রক্তে। তন্ময় কেমন যেন ছটফট করছে। আমি এগোলাম পরীক্ষা করতে। এই শরীর আমার খুব চেনা, তবুও আরো গভীরে জানা খুব দরকার। কান্নায় কেমন যেন চোখটা ভিজে এলো আমার। নিজের সমস্ত রাগ আমি উগড়ে দিলাম নিজেরই স্বামীর ওপর, কিন্তু নিজেকে কোনোভাবে আটকাতে পারলাম না আমি, কোনোভাবেই না। মনে পড়ল বাবার মৃত্যুর পর মেডিকেলের সুযোগ পেয়েও ভর্তি হতে পারিনি আমি। আমার বন্ধুদের দেশের বিভিন্ন নামী কলেজে ভর্তি হওয়ার খবর, অথচ আমার তখন কেবল বেঁচে থাকার লড়াই। একরকম হতাশায় ডুবে গিয়েছিলাম আমি। একদিন নিজের হাতের শিরা কেটে ফেলেছিলাম, প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু বেঁচে গিয়েছিলাম আমি। না বাঁচলেই বোধহয় ভালো হতো। বড় মামা শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তারপর প্রায় 1 বছর সময় লেগে গিয়েছিল জীবনের মূল স্রোতে ফিরতে। ছোটবেলা থেকেই ভালোই আঁকতাম, তাই বড় মামা আমাকে এই আর্ট কলেজে ভর্তি করে দেয়। তারপর এখানেই পড়াশোনার শেষে একটা পার্ট টাইম চাকরি পেয়েছি।
আর সত্যি কথা বলতে কি, আর্ট কলেজে গিয়ে বুঝেছিলাম শরীর ছাড়াও ক্যানভাসের ওপরেও পরীক্ষা চালানো যায়। লাল ক্যানভাসে আমি রং দিয়ে ভর্তি করছি। রং নাকি রক্ত, কোনটা? করেই চলেছি আমি অবিরাম, অনন্তকাল। এমন সময় একটা তীব্র ঝাঁকুনিতে চোখ খুলে গেল তিথির। তন্ময় দাঁড়িয়ে আছে ওর সামনে, হাতে ধোয়া ওঠা একটা কফির কাপ। ওর গলার দিকে তাকিয়ে তিথি দেখল সবকিছু একদম স্বাভাবিক। তন্ময় অবাক হয়ে প্রশ্ন করল, তুমি এত সকালে স্টুডিওতে? চারিদিকে তাকিয়ে তিথি দেখল, হ্যাঁ, ও সত্যিই স্টুডিওতেই বসে আছে, রিনা আর ওর পোর্ট্রেটের ঠিক সামনে। স্ত্রীর হাতে কফির কাপটা এগিয়ে দিয়ে ছবিটার দিকে তাকিয়ে তন্ময়ের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, আরে তিথি, এটা তো তুমি। তোমার চিবুকের এই তিলটা এত সুন্দর ডিটেইলিং করেছো, একেবারে জীবন্ত লাগছে। তিথি আর থাকতে পারল না, সে ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর তন্ময়কে দু হাতে জড়িয়ে ধরে কোনো মতে বলল, না তন্ময়, ওটা আমি নই, ও রিনা। ওটা আমি নই তন্ময়। গত রাতের কথা চিন্তা করে আঁতকে উঠল তিথি। তন্ময় দু হাতে ওকে জড়িয়ে রেখে বলল, আমি বুঝতে পারছি তিথি, তোমার কোনো একটা সমস্যা হচ্ছে। চলো আজই আমরা একবার ডাক্তারের কাছে যাব। ওটা আমি নই তন্ময়, ও রিনা। তুমি জানো ও কি বলেছিল? ও বলেছিল তোমাকে। কি নাম বললি? মধুদার মেয়ে রিনা? সে তো কবে। স্টুডিওর বাইরে মায়ের উদ্বিগ্ন কণ্ঠস্বর শুনতে পেল তিথি। তন্ময় স্ত্রীকে ধরে বাইরে বার করে আনল। তিথির যেন সমস্ত হাঁটা চলার শক্তিও লোপ পেয়েছে। মা অদ্ভুত দৃষ্টিতে চেয়ে রয়েছেন তার মেয়ের দিকে। তন্ময় বলল, আসলে কাল রাতে সুলেখা যাওয়ার সময় বলেছিল তোমার শরীর বেশ কয়েকদিন ধরে খারাপ। তারপর কালও তো জ্বর এলো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, তোমার সারা গায়ে কিন্তু কেটে যাওয়ার দাগ। রক্ত শুকিয়ে গেছে, অথচ তুমি একবারও বলছো না। দেখো, আমার পক্ষে তো সারাদিন বাড়ি থাকা সম্ভব না, তাই মাকে খবর দিলাম কয়েকটা দিন তোমার কাছে এসে থাকার জন্য। অনেকদিন পর মাকে দেখে বড় ভালো লাগছে তিথির। মনের চাপা ভয়টা কেমন যেন মিলিয়ে যাচ্ছে। কিন্তু মা যেন কিছুতেই স্বাভাবিক হতে পারছেন না। আড়ষ্ট হয়ে একভাবে বসে আছেন তিনি। সকালের জলখাবার খেয়ে অফিস বেরোনোর সময় তন্ময় বলল, আমি ডাক্তারের কাছে ফোন করে নাম লিখিয়ে রাখবো, তুমি বিকেলের দিকে তৈরি হয়ে থেকো। বিকেলে ওর সঙ্গে ডাক্তারের কাছে গেল তিথি। সব কথা শুনে সাইকিয়াট্রিস্ট জানালেন কয়েকটা কাউন্সেলিং প্রয়োজন। সাথে এও বললেন যে অতিরিক্ত মানসিক চাপ থেকে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে থাকে। কয়েকটা ঘুমের ওষুধ লিখে দিলেন যাতে নার্ভ নিয়ন্ত্রণে থাকে। বাড়ি আসার পথে তন্ময় ওর স্ত্রীর প্রিয় আইসক্রিমের দোকান থেকে ওকে আইসক্রিম কিনে দিল। কিন্তু তিথির আজ আইসক্রিম খেতেও মন চাইছে না। সারা শরীরে অসহ্য যন্ত্রণা ওর। গাড়িতে ওরা দুজনে কেউ কারোর সাথে একটা কথাও বলল না। বাড়িতে পছন্দের খাবার তৈরি করে রেখেছিলেন মা। রাতের খাওয়া শেষ করেই ওষুধ খেয়ে শুয়ে পড়ল তিথি। ওষুধগুলো সত্যিই খুব কড়া। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই চোখের পাতা ভারী হয়ে ঘুমের অতলে ডুবে গেল তিথি। আজকাল ঘুমোলে অদ্ভুত একটা অনুভূতি হয়। ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখি, তবুও স্বপ্নগুলো এতটাই বাস্তব ঘেঁষা হয় যে চাইলেও আমি স্বপ্ন থেকে আর বেরোতে পারি না। বারবার পৌঁছে যাই অতীতের এক একটা পৃষ্ঠায়। জীবনটা এখন একটা বইয়ের পাতার মতো হয়ে গেছে। এক একটা পৃষ্ঠায় এক একটা চমক। যেমন এই রিনা। ছোটবেলা থেকে রিনার এই অদ্ভুত শখ, মানুষের শরীরকে জানতে চাওয়া, নানান সময় পশু পাখিদের ধরে নিয়ে। না, এসব আমি ভাবতে চাই না। কিন্তু ওই যে বললাম, অতীতের নানান স্মৃতি এখন আমার স্বপ্নে ফিরে ফিরে আসে। সেখান থেকে আমার মুক্তি নেই, কোনোভাবেই মুক্তি নেই।
ঠিক এরকমই একটা ঘটনা আমার হঠাৎ মনে পড়ল। সেটা যে খুব বিশেষ কিছু ঘটনা এমন কিন্তু নয়। আসলে আমার মাথার কোন নির্জন কোণে এই ঘটনার রেশগুলো অপ্রয়োজনীয় আসবাবের মতো পড়েছিল। আমার জীবনের সেই ঘটনাগুলো স্মৃতিচিহ্ন সেরকম কিছু ছিল না। আজ এত বছর পর রিনা ফিরে আসায় সেই অতীত জীবনের কিছু পৃষ্ঠা হঠাৎ করেই খুলতে লাগলো। আর্ট কলেজের একটা বিকেল বেলা, ক্লাসরুমে একটা স্টিল ছবি নিয়ে নিজের মতো করে ছবি আঁকার চেষ্টা করছি। এটা আমাদের পরবর্তী একটা প্রজেক্টের অংশ ছিল। স্যার জানিয়েছিলেন এই ছবিটা দেখে এই মুহূর্তে আমাদের মাথায় যা আসবে তার সাথে যেন আমরা কল্পনা মিশিয়ে এই ছবির নতুন একটা রূপ দিই। আমরা তখন কলেজের একদম নতুন ব্যাচ। সবাই নিজের ক্ষমতা এবং কল্পনা শক্তির মিশেলে এমন কিছু একটা সৃষ্টি করার চেষ্টা করছি যা একটা মাইলস্টোন হওয়ার ক্ষমতা রাখে। প্রতি ক্লাসেই স্যার বকুনির সাথে সাথেই ভুলগুলোও নিখুঁতভাবে দেখিয়ে দিতেন। আমার এখনো মনে আছে, সেদিন আমার কাছে স্টিল ছবিতে ছিল একজন নারীর অর্ধনগ্ন স্ট্যাচু। ছবিটা দেখেই আমার শরীরের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত শিহরণ অনুভব করেছিলাম। যদিও আর্ট কলেজে পরিবেশটা সম্পূর্ণ আলাদা। ওখানে প্রতিটা শরীর যেন এক একটা প্রজেক্ট। সেখানে নগ্ন নারী বা পুরুষ বলে আলাদা কিছু হয় না। এই বিষয়টা আমাদের কলেজে ঢোকার সময় ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আমাদের এই প্রজেক্টটা শেষ করার সময়সীমা ছিল 3 দিন। সময়ের আগেই আমার কাজ শেষ হয়ে গেল। আজকে বিকেলের মধ্যেই জমা করে দেব। শীতকাল, তখন 4:30-5টা মতো বাজে। সন্ধে নামলো বলে, তার উপর আবার লোডশেডিং। তাই আমাদের প্রত্যেকের ছবির সামনে একটা করে মোমবাতি জ্বলছিল। বিকেলের মরা আলো আর প্রত্যেকের ছবির কাছে এই হলদে মোমবাতির আলোয় ঘরটার মধ্যে কেমন যেন একটা মায়াজাল সৃষ্টি হয়েছে। ছবিটা যবে থেকে হাতে পেয়েছি, আঁকতে বসলেই কেমন যেন লাগতো আমার। যদিও ততদিনে মাথা থেকে বায়োলজি, মেডিকেল পড়ার ভূত এসব অল্প হলেও নেমে গিয়েছে। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছি নিজের এই বিষয়টাকে। এই ছবিটা যেন সব ক্ষতের ওপর জমে থাকা আলগা চামড়াটাকে সরিয়ে দিয়ে আবার ঘাটাকে দগদগে করে দিল আমার আঁকা ছবিটা অনেকটা এরকম ছিল। একটা মেয়ে মেঝেতে শুয়ে রয়েছে, আর তার শরীরের ওপর ঝুঁকে রয়েছে একটা বিকট আকৃতির পশু, আর সেই পশুর হাতে ধরা একটা ধারালো ছুরি। সেই ছুরি দিয়ে সেই বিকট প্রাণীটা আঘাত হানছে শুয়ে থাকা মেয়েটার ওপরে। ক্যানভাসের খালি অংশে ডার্ক রেড দিয়ে রক্তের সমুদ্র বানিয়ে ফেলেছিলাম। ছবিটা দেখে স্যার কিছুক্ষণ স্তব্ধ হয়েছিলেন, যদিও তখন তিনি আমাকে কিছুই বলেননি। আমার দিকে গভীর দৃষ্টি দিয়ে কিছু জানি মেপে নিতে চাইছিলেন তিনি। আজ এতদিন পর স্বপ্নে আবার ওই ছবিটাকে দেখলাম আমি, তবে একটু ভিন্ন রূপে। আমি বসে রয়েছি, আর আমার সামনে নগ্ন অবস্থায় একটা টেবিলের ওপর বসে রয়েছে রিনা। স্বপ্নে দেখলাম আমার ছবিটা সম্পূর্ণ হতেই রিনা টেবিল থেকে উঠে আসলো। তারপর আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে টেবিলের ওপর শুইয়ে দিল। আমার ছবিটাতে আঁকা সেই পশুটার মতো ও আমার শরীর বেয়ে উপরে উঠে আসছে। ওর হাতে চকচক করছে একটা ধারালো ছুরি, আর তারপরই হঠাৎ করে যেন ওর শরীরটা আস্তে আস্তে কেমন বদলে যেতে লাগলো। ধীরে ধীরে ওই যেন হয়ে উঠল সেই বিকট পশুটা। ওর লম্বাটে মুখের মধ্যে দাঁতগুলো চকচক করছে। ওর হাতে ধরা সেই ধারালো ছুরিটা আমার বুক লক্ষ্য করে গেঁথে দিল। যন্ত্রণার এমনই প্রকোপ যে আমার গলা দিয়ে একটা আওয়াজও বের হলো না, শুধু গোঙানির মতো আওয়াজ করলাম আমি। আমার কানের কাছে মুখ নিয়ে এসে ওই পশুটা বলছে, গভীরে যা, আরো গভীরে, আরো গভীরে, পরীক্ষা করে দেখ কি কি আছে। চিৎকার করে বিছানায় উঠে বসল তিথি। সে দেখল মা আর তন্ময় উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন ওরই দিকে।
মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল তিথি। বুকের ওপরের অংশটা রক্তে ভিজে উঠেছে। সে চিৎকার করে কোনো রকমে বলে উঠল, এসব কি হচ্ছে আমার সাথে? আমি যা দেখলাম তা কি সত্যি ছিল? তিথির উন্মত্ত অবস্থা দেখে তন্ময় ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি করছো তিথি? ঘুমিয়ে ঘুমিয়ে নিজেকে এভাবে কেউ রক্তাক্ত করে? কি করছো তুমি? তিথি খেয়াল করলো ওর হাতের মধ্যে একটা কিচেন নাইফ। তন্ময় বলল, তুমি তো ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলে। আমি নিজের কাজ করছিলাম, মাও শুয়েছিলেন নিজের ঘরে। আর এর মধ্যে তুমি কখন উঠে এসে এই ছুরিটা নিলে? বুঝতেই তো পারলাম না। প্রাথমিক ফার্স্ট এডের পর একটু ভালো লাগলো তিথির। মা কফি করে এনে দিয়েছে। তন্ময় পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তিথি বুঝল ওর মা আলাদা করে ওর সঙ্গে কিছু কথা বলতে চান। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে তিনি বললেন, কি হয়েছে সত্যি করে বলতো? তুই ঘুমের মধ্যে বারবার করে একটা নাম নিস। এত বছর পর সে তোর জীবনে আবার কিভাবে ফিরে এলো? এতদিন ধরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মাকে খুলে বলল তিথি। স্টুডিওতে রিনার পোর্ট্রেটটা দেখে মা শিউরে উঠলেন। এগুলো কি করেছিস তুই? তোর কি মাথা খারাপ? তিথি, রিনা 20 বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আমাদের জগতে ও আর নেই। কথাটা শোনা মাত্রই তিথির হাত পা অসাড় হয়ে এলো। ধপ করে পাশে রাখা চেয়ারটার ওপর বসে পড়ল সে। রিনা মারা গেছে? মারা গেছে? তা কি করে সম্ভব? ওর সাথে ও নিজে কথা বলেছে, ওকে ছুঁয়ে দেখেছে পর্যন্ত। হঠাৎ তিথি খেয়াল করলো ওর হাতের সেই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা চামড়া কেটে বসে গেছে কবজির মধ্যে। ও সেটা খোলার চেষ্টা করলো, কিন্তু না, অনেক চেষ্টা করেও সেটা খোলা গেল না। মাও অনেকক্ষণ চেষ্টা করলেন, কিন্তু সেটাকে এক চুল নাড়ানো গেল না। এদিকে দেহের নানান জায়গায় ক্ষতস্থানে অসহনীয় যন্ত্রণা। বুকের ক্ষত থেকে রক্ত চুইয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে মোটা ব্যান্ডেজ। সুলেখাদি ছলছল চোখে ঘরের বাইরে দাঁড়িয়েছিল। তিথি হাত নেড়ে ওকে ঘরে ডাকলো। সুলেখাদি মায়ের দিকে একটা ছোট প্যাকেট এগিয়ে দিয়ে বলল, মাসি গো, আমাদের ঠাকুরের বিভূতি আছে এখানে, দিদির কপালে একটু ছুঁয়ে দেন দেখি। মা ঠাকুরের বিভূতি ছুঁয়ে দিলেন তিথির কপালে। মনে হলো যেন রিনার গলা শুনতে পাচ্ছি আমি। কথাটা মাকে বলতেই মা ভীষণ ভয় পেয়ে গেল। ভয়ার্থ স্বরে বলল, শুনিস না? ওসব তুই শুনিস না? কোথায় রিনা? ওর পক্ষে আসা সম্ভব নয় তিথি। তোকে তো কালকেই বললাম রিনা 20 বছর আগে মারা গেছে। তোর মনে আছে কিনা জানি না, ওর খুব জ্বর হয়েছিল। তারপর তো ওরা বোকারো ছেড়ে চলে যায়। ওরা ভোপালে নিজেদের গ্রামে ফিরে গেছিল। আমরা বুঝিনি, কিন্তু ও এক ধরনের মানসিক অসুখে ভুগছিল। ধারালো জিনিস নিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশে কেটে ফেলতো। সেবার এমন সেপটিক হলো যে মেয়েটা আর ফিরে আসেনি রে। আমরা তখন কলকাতায় মামা বাড়িতে ছিলাম। তখনই মধুদার চিঠি আসে তোর বাবার কাছে। এতখানি কষ্ট তিথি ঠিক কবে আগে পেয়েছিল তা ওর মনে পড়ে না। মুখ বুজে বিছানায় শুয়ে রইল সে। স্টুডিওর দরজাটা খোলা। সম্ভবত সুলেখাদি পরিষ্কার করে বন্ধ করতে ভুলে গেছে। বেডরুমে একা শুয়ে স্টুডিওর দিকে বারবার নজর চলে যাচ্ছিল তিথির। স্টুডিওর দরজায় রিনাকে দেখতে পেলাম। সেই একই রঙের পোশাক পরে এসেছে সে। এখন বুঝতে পারলাম শেষবার যখন বোকারোতে ওকে দেখেছিলাম তখন ও এই পোশাকটাই পরেছিল। মা আর এখন আমার সামনে নেই। আর একবার কি রিনার সাথে দেখা করে আসবো আমি কোন এক অমোঘ টানে টলমল শরীরে এগিয়ে চললাম স্টুডিওর দিকে। রিনা ক্রমশ ঘরের ভিতর ঢুকে যাচ্ছে। আমার আর ওর ছবিটার পাশে গিয়ে স্থাণু হয়ে দাঁড়ালো ও।
ঘরে একটা হালকা আলো জ্বলছে। রিনার কাছে পৌঁছে দেখি ওর চোখ ভর্তি জল। সেই মায়াবী মুখে সে আমার দিকেই তাকিয়ে রয়েছে, তবে ওর চোখে এখন রাগ আর ঘৃণা। আমার বুকের ক্ষতের যন্ত্রণাটা যেন আবারও বাড়ছে। মনে হলো এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার কোনো একটা অবলম্বন দরকার। চোখের সামনেটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে আমার। টাল সামলাতে না পেরে ইজেলের ওপর রাখা আমাদের পোর্ট্রেটটায় এক হ্যাচকা টান মারলাম আমি। ধরতে গেলাম ওটা, আর তাতেই সেই আর্ট পেপারটা দুভাগ হয়ে গেল। আমি আর টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়ার শব্দ শুনে মা আর সুলেখাদি ছুটে এলো রান্নাঘর থেকে। রিনার সেই পারফিউমের গন্ধটা এবার ম্লান হয়ে আসছে। ঝাপসা চোখে দেখলাম কালো আর গোলাপি রঙের কুর্তিটা যেন কুচি কুচি আলোক বিন্দুতে বিচ্ছিন্ন হয়ে রিনার শরীরটা মিলিয়ে যাচ্ছে বাতাসে। সুলেখাদি এসে ঘরের জানালাটা খুলে দিল। টাটকা বাতাস এক ঝুড়ি রোদকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে পড়ল এক ঝটকায়। রিনাকে আর দেখতে পেলাম না। ছিঁড়ে যাওয়া ছবিটাকে মা জ্বালিয়ে দিল। ধীরে ধীরে ছাই হয়ে গেল সম্পূর্ণ ছবিটা। ফ্রেন্ডশিপ ব্যান্ডের শক্ত বাঁধনটা কখন যে আলগা হয়ে গিয়েছিল টেরই পাইনি। স্নান করার সময় সেটা হাত থেকে খুলে পড়ে গিয়েছিল। পরে সুলেখাদি সেটা গঙ্গায় ফেলে দিয়ে এসেছিল। এখন বুঝি রিনা আমার ছোটবেলার বন্ধু হয়ে নয়, ও নিজের ইচ্ছাগুলো, নিজের শখগুলো পূর্ণ করার জন্যই আমার কাছে ফিরে এসেছিল। যা ইহ জগতে থেকে ও করতে পারিনি, তা মৃত্যুর পরে করতে চেয়েছিল আমাকে কাজে লাগিয়ে। এ কেমন বন্ধু, কেমন? শরীরটা এখন অনেকটাই সুস্থ। মা ফিরে গেছে বাড়িতে। কাল থেকে আমিও কলেজ যাব। জীবন আবার ফিরবে পুরনো ছন্দে। আমি আর তন্ময় বেশ সুখে আছি এখন। মাঝের এই সময়টা কেমন যেন দুঃস্বপ্নের মতো ছিল, তবে সেসব নিয়ে এখন আমি আর ভাবতে চাই না। তাতে নিজের শরীরটাই খারাপ হবে। আর এখন আমার কোনোভাবেই শরীর খারাপ হওয়া চলবে না, কারণ আমি জানতে পেরেছি আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে। কলিং বেলটা বাজতেই তন্ময় দরজা খুলে দিল। তিথি ও স্টুডিওতে কাজ করছিল। অনেকগুলো ছেলে মেয়ের কণ্ঠস্বর কানে আসতেই ও বুঝল দীপের বন্ধুরা এসেছে। দীপ তিথি আর তন্ময়ের একমাত্র সন্তান। কদিন ধরে দীপের শরীরটা ভালো নেই, খুব জ্বর। সব রকম টেস্ট হয়েছে কিন্তু কিছুই ধরা পড়ছে না। ডাক্তারের সন্দেহ ভাইরাল ফিভার। তিথি স্টুডিও ছেড়ে রান্নাঘরে এলো। ছেলে মেয়েগুলোকে একটু জল খাবার বানিয়ে দেওয়া দরকার। খাবার দাবার নিয়ে দীপের ঘরে আসতেই তিথি দেখল সবকটা বাচ্চার হাতেই কিছু না কিছু উপহার। উপহার কেন? আজ কি কোনো বিশেষ দিন? মনে করতে পারল না তিথি। সে জিজ্ঞেস করলো, কিরে, হঠাৎ করে কি ব্যাপার বলতো? এসব কি নিয়ে এসেছিস তোরা? হ্যাঁ, কি ব্যাপার? ওদের মধ্যে একজন বলল, আন্টি, আজকে ফ্রেন্ডশিপ ডে। কথাটা শোনা মাত্র মাথাটা কেমন যেন করে উঠল তিথির। নিজেকে খানিক সামলে নিয়ে ঘোরটা কাটালো। ঘর থেকে বেরিয়েই আসছিল, ঠিক এমন সময় দীপ পেছন থেকে ওর মাকে ডাকলো। তার আবদার মাকে তার সমস্ত বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেবে। তিথি আঁচল দিয়ে কপালের ঘাম মুছে আবারও ফিরে এলো ঘরের মধ্যে। এদের মধ্যে কয়েকজনকে ও চেনে। দীপকে স্কুলে দিয়ে আসা বা নিয়ে আসা সুবাদে এদের মায়েদের সঙ্গেও বেশ ভালোই আলাপ হয়েছে ওর। যেমন এই ছেলেটার নাম তমাল, ও হলো পৃথা, এ হলো সাগ্নিক, আদিত্য আর মঞ্জুশ্রী। কিন্তু ওই মেয়েটা কে? গোলাপি আর কালো রঙের ছোপ ছোপ কুর্তি পরা, চুল পিঠ ছাপিয়ে নেমে এসেছে। তিথির দিকে পিছন ফিরে বসেছিল মেয়েটা। দীপ সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর শেষে ওই মেয়েটির দিকে ঘুরতেই কিশোরী মেয়েটি একগাল হেসে তিথির দিকে ফিরল। দীপ জানালো,
ও এবার বায়োলজিতে হায়েস্ট নাম্বার পেয়েছে ওদের ক্লাসে। ওর নাম রিনা। দীপ নামটা বলার আগেই তিথির মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো সেই নামটা। হ্যালো আন্টি। তিথির কানে কানে কেউ যেন বলে উঠল, বন্ধু, দেখা হবে। শেষ হলো আমাদের আজকের গল্প বন্ধু দেখা হবে। গল্প রচনায় অনিন্দিতা নাথ, গল্প পাঠে আমি শীর্ষেন্দু, অডিও রূপ স্বাগতা সাহা ভৌমিক, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক এবং তন্ময়ের চরিত্রে আমি শীর্ষেন্দু, তিথি রিনার মা এবং সুলেখাদির চরিত্রে স্বাগতা, এবং রিনা ও তিথির মায়ের চরিত্রে সায়ন্তনী। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই লেখিকা শ্রীমতী অনিন্দিতা নাথকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন।